মনটা খুব খারাপ হয়ে গেল। বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। বসে থেকে কি করব, উঠতে যাচ্ছিলাম। বসুন, চা খেয়ে যান বলে ইভা বলল, আমাদের বাড়ির ঠিকানা আপনি কার কাছ থেকে পেলেন? কথা বলতে ইচ্ছে করছে না, তবুও বললাম, আপনার সাথে পরে আমারই পাড়ার ছেলে সমরেশের কাছ থেকে। বলে উঠে বললাম, মাপ করবেন, চা আর খেতে ইচ্ছে করছে না, আসি। বলে খোলা দরজার পর্দা সরিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাড়িতে এসে মার ঘরে ঢুকতে গিয়ে দেখলাম মা ফোনে সম্ভবত মামার সাথে কথা বলছেন। মাকে ডিস্টার্ব না করে নিজের ঘরে এসে পাখাটা চালিয়ে দিয়ে কম্পিউটার টেবিলের সামনে বসে মোবাইলটা নিয়ে ইভার ছবিটা বার করে একবার দেখে ডিলিট করে মোবাইলটা রেখে দিলাম। কিছুই ভালো লাগছে না। জীবনে প্রথম কোনো মেয়েকে পছন্দ করার পর তার বাড়িতে গিয়ে সাহস করে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যান হতে যে কী কষ্ট, সেটা যে হয়েছে সে ছাড়া কেউ বুঝবে না। কিছু সময় চুপ করে বসে থাকার পর মনে হলো একা একা থাকলে শুধু ইভার কথাই মনে পড়বে। মোবাইলটা নিয়ে পাখা বন্ধ করে মাকে এসে বললাম, আমি ক্লাবের দিকে যাচ্ছি। 14-15 দিন কেটে গেছে, এখনও একা হলেই মনের দরজার মাঝে মধ্যে ইভাকে দেখতে পাই। অতি সাধারণ একটা চুড়িদার পরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি চলছে। এরই মধ্যে একদিন সাইকেল চালিয়ে স্টেশনে যাচ্ছি ট্রেন ধরবো বলে। সমরেশ পিছন থেকে আকাশদা আকাশদা করে ডাকছিল, শুনেও শুনতে না পাওয়ার ভান করে দাঁড়াইনি, কারণ ট্রেন ধরার যেমন তাড়া ছিল তেমনি ইভার ব্যাপারে জিজ্ঞাসা করলে কি উত্তর দেব এই ভেবে। মা মেয়ে দেখে বেড়াচ্ছেন, আমি অফিস আর বাড়ি এই করে চলেছি। ইভা এখন অতীত, মনে যে একেবারে পড়ে না তা না, পড়ে, তবে মাঝে মধ্যে কোনো মেয়ে হঠাৎ সামনে চলে এলে ইভার সেই চেহারাটা মনে পড়ে। তখন ভাবি আর কদিন পরেই তো ইভার বিয়ে হয়ে যাবে, মিছিমিছি তাকে ভেবে মনকে শুধু কষ্ট দেওয়া কেন। সঞ্জয়দার বিয়ে উপলক্ষে মাকে নিয়ে মামার বাড়িতে গিয়েছিলাম। বিয়ের আগের দিন থেকে বৌভাত পর্যন্ত সেখানে কাটিয়ে আজ বুধবার আমি অফিস করে বাড়ি ফিরছি। মা মামার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দুপুরের ট্রেনে বাড়ি চলে এসেছেন। কদিন বাড়ি ছিলাম না, বাড়িতে সবজি মাছ মাংস কিছুই নেই। মা বাড়িতে এসে ফোন করেই কী আনতে হবে বলেছিলেন। বাড়ি আসার সময় যেন বাজার করে নিয়ে আসি। ট্রেন থেকে নেমে বাজারে এসে পরদিন পুজোর ফুল মিষ্টি আর কিছু সবজি আর মুদিখানার জিনিসপত্রের সঙ্গে বিস্কুট চানাচুর চিড়ে ভাজা আর 2 প্যাকেট চাউ 15টা ডিম কিনে মাছের বাজারে এসে ভালো মাছ না পেয়ে ঠিক করে নিলাম কাল সকালে একবার এসে জ্যান্ত মাছ কিনে কেটে কুটে নিয়ে যাব। বাজার নিয়ে টোটোতে করে বাড়ি যাচ্ছিলাম। বাড়ির সামনে এসে দেখি সমরেশ আর ইভা দাঁড়িয়ে আছে। বাড়ির কাছে ইভাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক না হয়ে পারিনি। টোটো চালাচ্ছিলেন যিনি তাকে দাঁড় করিয়ে টোটো থেকে নেমে দাঁড়াতেই সমরেশ বলল, ইভা তোমার সাথে কিছু কথা বলতে চায়। ইভার দিকে তাকিয়ে দেখলাম মুখটা বেশ থমথমে। টোটোর ভাড়া মিটিয়ে বাজারের প্যাকেটগুলো হাতে নিয়ে সমরেশকে বললাম, কেন, কিছু কি হয়েছে? সমরেশ বলল, সে অনেক কথা, তোমাকে বলবো বলে 5 দিন ধরে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তোমার বিএসএনএল নাম্বারে। বললাম, ওটায় ঠিকমতো কথা বলা যায় না, নেটও চলে না, তাই বন্ধ করে রেখেছি। সমরেশ বলল, তোমার অন্য নাম্বার আমার জানা নেই বলে বাড়িতে এসেছিলাম। তালা লাগানো দেখে পাশের বাড়ির লোকের থেকে জানতে পারলাম তোমরা কোনো বিয়েতে গিয়েছো। কবে ফিরবে সেটা বলতে পারেনি। তোমরা ফিরছো কিনা এই খোঁজটা নিতে এসেছিলাম বিকেলের দিকে। মাসিমাকে দেখতে পেয়ে তোমার কথা জিজ্ঞাসা করতে বলল, 7:20 ট্রেনে তুমি আসবে। সেই থেকে আমি আর ইভা দাঁড়িয়ে আছি। সরি, বাজার করতে গিয়ে দেরি হয়ে গেছে বলে বললাম। এখানে দাঁড়িয়ে মশার কামড় খাওয়ার থেকে বাড়িতে চল,
সেখানে বসে কথা বলা যাবে। ইভার দিকে তাকিয়ে বললাম, আপনার এই থমথমে চেহারা একদম মানায় না। সমস্যা হলে সমাধান হবে, চিন্তা করবেন না, চলুন। সমরেশ বলল, বাড়ি থেকে বৌদি দুবার ফোন করেছিল, ভাইজিকে প্রাইভেট টিউটারের ওখান থেকে আনতে হবে। ইভাকে একা রেখে যেতে পারছিলাম না। তোমরা কথা বলো, আমি ভাইজিকে নিয়ে আসি। কলিং বেল টিপে দরজার সামনে দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলাম, আমার সাথে ইভাকে দেখে মা যে কী মনে করবে কে জানে। যথারীতি মা দরজা খুলে আমার পাশে ইভাকে দেখে কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। আমি ভেতরে ঢুকে ইভাকে আসতে বলে পাখার সুইচটা অন করে দিয়ে সোফায় বসতে বললাম। আপনি বসুন, আমি ঘামে ভেজা জামা প্যান্ট পাল্টে আসছি বলে মার দিকে তাকিয়ে ঘাড় কাত করে ইশারা করলাম চলে আসার জন্য। মুখে বললাম, মা তুমি তোমার ঘরের এসিটা চালিয়ে দিয়ে একটু চায়ের ব্যবস্থা করো। ততক্ষণে ইভা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে উঠে বলল, আমি ইভা মৈত্র। মা ইভার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মায়ের এই হাসি দেখে মনে মনে ভাবলাম, এবার না মা শুরু হয়ে যায়। আমি আর না দাঁড়িয়ে বাজারের প্যাকেটগুলো আর অফিসের ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে একটা ঢিলা ট্রাউজার আর টি শার্ট পরে বাইরে বেরিয়ে দেখি মা আর ইভা কিচেনের মধ্যে দাঁড়িয়ে কথা বলছে। সেখানে উঁকে দিতেই মা বললেন, এসিটা ছাড়া আছে, তুই গিয়ে ঘরে বস, চা নিয়ে আমরা আসছি। মার ঘরে যেতে যেতে মনে হলো ইভার সেই থমথমে মুখের ভাবটা এখন আর নেই। সেই জায়গায় বেশ একটা হাসি হাসি ভাব এসেছে। মায়ের সঙ্গে ইভার কি কথা হয়েছে জানি না, তবে যাই হোক খারাপ যে কিছু হয়নি সেটা বোঝাই যাচ্ছে। দরজাটা ফাঁক হলো, দেখলাম ইভা ওড়না দিয়ে মুখটা মুছতে মুছতে ঘরে ঢুকে আমার সামনে এসে দাঁড়ালো। বললাম, কি বলবেন বলুন। সে মার খাটের এক কোণায় দাঁড়িয়ে বলতে লাগলো, সেদিন আপনি আমাদের বাড়িতে গিয়ে আমার চোখ খুলে দিয়েছিলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। যে ছেলের সাথে আমার বিয়ের কথা হয়েছিল আসলে সে একটা ফ্রড। বললাম, মানে? সেই কথাই তো বলবো বলে আপনাকে খুঁজছিলাম। আপনি আমাদের বাড়িতে গিয়ে আমাকে বলেছিলেন না, প্রয়োজন হলে অফিসের নাম আর ঠিকানাটা আপনি দেবেন খোঁজ খবর নেওয়ার জন্য। অথচ জানেন, আমার মা যতবার ছেলে কোন অফিসে চাকরি করে তার নাম আর ঠিকানা চাইলেই সে উল্টোপাল্টা বলতো। কখনো বলতো বিদেশি কোম্পানি, রাতে কাজ হয়, আবার কখনো বলতো ব্যাঙ্গালোরে অফিস, বাড়িতে বসে কাজ হয়। মা তখন আমাদের পাড়ার থানার মেজবাবু থাকেন, তার কাছে গিয়ে সমস্ত বলতে মেজবাবু মাকে ছেলের একটা ফটো আর কি নাম দিতে বলেছিলেন। মা দিয়েও এসেছিল। 4 দিন পর সেই ছেলে অ্যারেস্ট হয়। পরে জানা যায় সে আগেও 2টো বিয়ে করেছে। বললাম, কি সর্বনাশ, আপনি তো অল্পের জন্য বেঁচে গেছেন। ইভা বলল, এটা জানার পর থেকেই তো আপনাকে খুঁজে বেড়াচ্ছি, অথচ আপনি বিয়ে বাড়ি গিয়ে বসে আছেন। এদিকে আর মাত্র 15 দিন পর সেই বিয়ের ডেট, লোকজন নিমন্ত্রণ হয়ে গেছে, এখন কি করা যায় বলুন তো। বলেই আমার দিকে তাকিয়ে রইল। বললাম, বিয়ের ডেট ক্যান্সেল করে দিন। ইভা খানিকটা এগিয়ে এসে বলল, ক্যান্সেল করব কেন? তারপর ওড়নাটা আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, সেদিন তো আপনি বলেছিলেন আমি সম্মতি দিলে আপনার মা এসে বিয়ের ব্যাপারে কথা বলবে। তাহলে যদিও আপনার মার সম্মতি আছে, এখন আপনি বলুন কি করবেন। আমি অবাক হয়ে বললাম, এর মধ্যে মা আবার কখন সম্মতি দিল? ইভা বলল, সমরেশ যখন আমাকে ফোন করে বলল আপনার মা বাড়ি এসেছেন, তখনই আমি আপনার মার কাছে চলে আসি, ওনাকে সমস্ত ব্যাপারটা খুলে বলি। উনি সব শোনার পর আমার মায়ের সাথেও কথা বলেন। মোটামুটি ঠিক হয়েছে ওই ডেটেই বিয়ে হবে, শুধু পাত্রটা পাল্টে যাবে।
আপনি আর না করবেন না? বলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে ইভা বলল, জানি সেদিন আমার বিয়ের কথা শুনে আপনার খারাপ লেগেছিল, তাই চা না খেয়েই চলে এসেছিলেন। বুঝেছিলাম কষ্ট পেয়েছেন। সেদিন আমার করার কিছু না থাকলেও আপনি আপনার অজান্তে আমার চোখ খুলে দিয়েছিলেন। ইভার কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম, আমি কি করে আপনার চোখ খুললাম? ইভা বলল, সেদিন আপনার স্পষ্ট কথাবার্তা শুনে আমার কেন জানি মনে হয়েছিল যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে কিছু লুকোতে চাইছে। আপনি চলে আসার পর মাকে বলেছিলাম, ছেলে কোথায় চাকরি করে তার অফিসের ঠিকানা আমাকে দাও, আমি সেখানে গিয়ে খোঁজ খবর নেব। ছেলেকে আর ছেলের বাড়ির লোকেদের এই বিষয়ে যখন চেপে ধরা হয় তখনই কথায় অসঙ্গতি ধরা পড়ে। ছেলের পরিচয় ফাঁস হওয়ার পর আমি সমরেশের কাছ থেকে আপনার সম্বন্ধে সব কিছু শুনে ঠিক করেছি বিয়ে যদি করতেই হয় যে অন্তত সৎ, যার মেরুদণ্ড শক্ত, তাকেই করব। মা চা আর চিড়ে ভাজা নিয়ে ঘরে ঢুকে আমাকে বলল, তুই যে ইভাকে দেখতে গিয়েছিলিস, কই আমাকে বলিসনি তো? কি উত্তর দেব যখন ভাবছি, মা তখন আমার পাশে এক বাটি চিড়ে ভাজা আর চায়ের কাপ রেখে বললেন, তুই একটা সোনা মেয়ে পছন্দ করেছিস, ইভাকে আমার খুব পছন্দ হয়েছে বলেই মা বললেন, যেদিন ইভার বিয়ে হওয়ার কথা ছিল সেই দিনই বিয়েটা হবে তোর সাথে। মা আর ইভাকে একবার দেখে এক মুঠো চিড়ে ভাজা নিয়ে অর্ধেক মুখে দিয়ে খেতে খেতে বললাম, তার মানে বিকাল থেকে তোমরা এই সব প্ল্যান করছো? বলে চায়ের কাপ তুলে নিয়ে তাতে চুমুক দিয়ে আবার বললাম, এত অল্প সময়ের মধ্যে লোকজনকে নিমন্ত্রণ করা, প্যান্ডেল, ক্যাটারার, কেনাকাটা এসব কি করে হবে? বলে মুঠোয় ভরা বাকি অর্ধেক চিড়ে ভাজা মুখে নিয়ে খেতে খেতে বললাম। মা ইভাকে চা আর বাটি সমেত চিড়ে ভাজার পাত্রটা দিয়ে বললেন, কেনাকাটা আর নিমন্ত্রণ নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু প্যান্ডেল আর ক্যাটারারের সঙ্গে কথা বলে ডেটটা ফাইনাল কর। ঠিক আছে বলে চায়ের কাপে চুমুক দিয়ে বললাম, ডেটটা কবে? ইভা এতক্ষণ মুখে কিছু না দিয়ে আমার দিকে তাকিয়েছিল। যেই আমি ডেট কবে জিজ্ঞাসা করেছি সঙ্গে সঙ্গে সে বলল, 10ই আষাঢ়, বুধবার। কিছুক্ষণ চুপ করে থেকে মায়ের দিকে তাকিয়ে বললাম, তার মানে 14 দিন আর মাত্র সময় আছে। মা শুধু মাথা নাড়িয়ে চা চিড়ে ভাজা খেতে লাগলেন। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে খালি কাপটা রেখে উঠে মাকে বললাম, তোমরা কথা বলো, আমাকে বেরোতে হবে প্যান্ডেলওয়ালা আর ক্যাটারারের সাথে কথা বলতে। ইভা তখন বলল, আপনি খোঁজ করুন, যদি না পান তখন আমাদের যে ক্যাটারার আর ডেকোরেটরের কাজ করছে তাদের সাথে একবার কথা বলে দেখবেন, ওনাদের ফোন নাম্বার যদি আপনার কাছে থাকে তাহলে দিয়ে যাবেন। বলে মায়ের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এসে জামা প্যান্ট চেঞ্জ করতে লাগলাম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।